আমরা ভোট দিই হচ্ছে মার্কাকে, প্রার্থীকে না। আপনি এখনো যদি আপনি তৃণমূলের অনেককে জিজ্ঞেস করেন মানুষকে যে আমাদের লাস্ট এমপি কে ছিলেন, উনি বলবে যে এরশাদ সাহেব। অনেক দলে তো ভাই খোঁটা মেরে বলতেছে যে আপনাদের জামানতের টাকা পর্যন্ত থাকবে না। আসলে রাজনীতি কি? রাজনীতি কি উপরে ওঠার কোনো সিঁড়ি, নাকি জনমানুষের কথা বলা? আমরা নতুনকে গ্রহণ করতে ভয় পাই এই জন্য, যারা পুরনো তারা ভাবে যে নতুনরা যদি ভালো কিছু করে আমাদের জায়গা দখল করে ফেলে। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা হয়তো মব করে, এ করে, সে করে। এটা তো একটা ট্যাগ লেগে গেছে আপনাদের নামের সাথে যে আপনারা মব তৈরি করেন। ফ্যান্টাস্টিক কথা। আসলে এটা ট্যাগ লাগানো হয়েছে। আমাদের সেই জুলাইয়ের অনেক বহুল আলোচিত সেই রিকশাওয়ালাকে আমরা মনোনয়ন দিয়েছি। কিন্তু অনেকে তো ভাই বলে যে এটা হয়তো বা দেখানো হইতে পারে আপনাদের জন্য। দুর্দান্ত লিডার, বাংলাদেশের ক্যাপ্টেন বলা হয় যাকে, হাসনাত আব্দুল্লাহ। ও কুমিল্লা ডোর টু ডোর ওয়ার্ক করছে। অনেক মা বোনের, গরিব মানুষ যারা 1,000 টাকা ইনকাম করে। এখানে ভাই আমার আরেকটা কোশ্চেন আছে যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু একাই এরকম মানে ইয়ে করতেছে আপনাদের দল থেকে। জুলাইয়ের স্পিডকে বাস্তবায়ন করতে চাই, সেরকম দলের সঙ্গে আমরা রাজনৈতিক জোট করতে চাই, নট আসন ভাগাভাগির সিট। তাহলে কি আপনারা 300 আসনে আপনাদের নিজস্ব প্রার্থী দিবেন? প্রথমত আমাদের রংপুরের রাজনীতিতে সবচেয়ে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে হিংসার রাজনীতি। রংপুরের মানুষ আপনাকেই কেন ভোট দিবে? আপনি জানেন রংপুরের পর্যটন শিল্প অলমোস্ট $30 মিলিয়ন যেটা আনট্যাপ রয়েছে। সুবিধাবঞ্চিত উত্তর অঞ্চল এবং রংপুর বিভাগকে নিয়ে আমাদের বিশেষ আয়োজন নর্থকাস্ট উইথ মুকুটে। আজকে আমরা কথা বলবো এনসিপির রংপুর মহানগর সেক্রেটারি M A মালেক ভাইয়ের সাথে। তারপর ভাইয়া, রংপুরে আপনাদের কার্যক্রম কেমন চলছে? অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এনসিপি একেবারে নতুন দল, এবং এবং রংপুরের কমিটি তো আরো নতুন। একেবারে নতুন। এটা জাস্ট অ্যানাউন্স হয়েছে 4-5 দিন হলো। আর এনসিপি যেহেতু নতুন দল, নতুন দল হিসেবে কমিটিও নতুন। আমরা বলবো না আমাদের যে জন্ম, এনসিপির জন্ম আপনারা জানেন বাংলাদেশে একটা বিপ্লবের মধ্য দিয়ে। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা মানুষজনের সারা নতুন দল হিসেবে অনেক ভালো। কি মনে হয় ভাই, মানে কার্যক্রম মানে কি পুরোপুরি এভাবে শুরু হয়েছে না এখনো আপনারা কমিটি সাজানো নিয়ে ব্যস্ত? অ্যাকচুয়ালি কমিটির যে ব্যাপারটা সেটা হলো যে আমরা জাস্ট কমিটি লঞ্চ করেছে, এবং আমরা প্ল্যান করছি হয়তো থানা কমিটিগুলো, 6টা থানা কমিটি এবং 33টা ওয়ার্ড কমিটিগুলো খুব দ্রুতই আমরা দিতে পারবো। এটা নিয়ে কাজ করছি আমরা। আপনার কাছে ভাই মনে হয় না যে রংপুর না হলে এনসিপি প্রতিষ্ঠিত হওয়া, বা রংপুর একটা অনেক বড় বলতে গেলে এনসিপির জন্য ভূমিকা পালন করছে প্রতিষ্ঠিত হওয়ার অ্যাকচুয়ালি ক্ষেত্রে? তাই, অ্যাকচুয়ালি তাই। ফ্যাক্ট হচ্ছে যে রংপুরের অবদান তো কেউ অস্বীকার করতে পারবে না। হুম। অস্বীকার করতে পারবে না কারণ আমাদের প্রথম যে শহীদ আবু সাইদ, আবু সাইদের মাধ্যমে যে বাংলাদেশে আন্দোলনে আগুন লেগে যাওয়া যে ব্যাপারটা, সেটা তো এখান থেকে এসছে। এটা অবশ্যই রংপুরের স্টেক অনেক বেশি। তো রংপুরের জন্য মানে কি প্ল্যান আপনাদের? রংপুর তো আমাদের, আপনি তো জানেনই যে আপনিও রংপুরের মানুষ, দীর্ঘদিন ধরে একটা বৈষম্যের শিকার। এখানে কোনো দলে ওইভাবে আসলে কিছুই করে না। তো থেকে দেখেই আসতেছি যে এখানে আসলে কোনো কিছুই হয় না, বা বাজেট আসে না। বাজেট আসলেও সেই বাজেট আসলে শুধু নামে মাত্র। তো এই ব্যাপারে আসলে আপনার কি মনে হয় যে পরবর্তীতে যদি আপনি নির্বাচিত হয়ে আসতে পারেন, বা আপনি এনসিপির বড় দায়িত্বে যেহেতু একটা আছেন রংপুরের, আপনার দল থেকে কি ধরনের আপনারা স্টেপ নিতে পারেন? আপনারা জানেন যে আমাদের এনসিপি কেন্দ্রীয় কমিটিতে সদস্য সচিব হচ্ছে আমাদের কাউনিয়ার, এবং হচ্ছে আরেকজন মুখ্য সচিব রয়েছেন সার্জিস আলম, সে হচ্ছে পঞ্চগড়ের। ডেফিনেটলি উত্তরবঙ্গ নিয়ে আমাদের অনেক বড় কিছু করার ইচ্ছা আছে, অনেক আবার বড় কিছু। রংপুর 4 আসন থেকেও তো আপনাদের একজন কেন্দ্রীয় উনি সদস্য সচিব কেন্দ্রীয় সদস্য কমিটি, সচিব। হ্যাঁ, আক্তার হোসেন। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা তো আক্তার হোসেন অলরেডি যতটুকু সম্ভব, অ্যাকচুয়ালি ফ্যাক্ট হচ্ছে যে এনসিপি এই মুহূর্তে বাংলাদেশে কি করতে পারে সেটা আমরা তো সরকারি নাই এখনো। বাট সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যতটা করা যায়, আক্তার হোসেন, সার্জিস আলম সবসময় সেটা লেগে আছে। এবং আমরাও এই মুহূর্তে রংপুর সুবিধা বঞ্চিত। আমরা জানি যে পলিটিক্যালি আমরা সবসময় পিছিয়ে থাকি। এই জন্য আপনারা জানেন যে বিগত টার্মগুলোতে সদস্য সংসদ সদস্য পদে যারা নির্বাচিত হয়েছিল, তারা পলিটিক্যালি কতটা দক্ষ বা অজ্ঞ আমি সেই তর্কে যাব না। বাট তারা রংপুরের জন্য কখনোই কোনো বড় ধরনের বাজেট নিয়ে আসতে পারেনি। আমাদের দীর্ঘদিনের যে একটা দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেই দাবিতেও কেন মনে হয়? কারণ তারাও তো এমন না যে রংপুরের তারা ছিল না, তারাও তো রংপুরের ছিল জন্যই ভোট করতে পারছে বা এমপি হতে পারছে। কিন্তু তারপরেও তারা ভোটে জেতার পরে এই জিনিসটাতে কেন সংসদে গিয়ে জোর গলায় কথা বলতে পারলো না? ফ্যাক্ট হচ্ছে কি, আমি এই কথাটার সঙ্গে একমত না। এর আগে যারা এমপি হয়েছিল বা সংসদ সদস্য হয়েছিল, তাদের সঙ্গে রংপুরের মাটি, রংপুরের মানুষের সঙ্গে একেবারেই সম্পৃক্ততা ছিল না। মানুষের যে আসলে রাজনীতি কি উপরে ওঠার কোনো সিঁড়ি, নাকি জনমানুষের কথা বলা? অবশ্যই জনমানুষের কথা বলে। তাই না? জি, হ্যাঁ। যদি এখন মনে করেন যে রাজনীতি উপরে ওঠার সিঁড়ি, আমি সংসদ সদস্য নির্বাচিত হব, সংসদে যাব, আমি আলিশান লাইফ লিড করব, তাহলে সেটা একটা আলাদা ব্যাপার। আমাদের যে বিগত সংসদ সদস্য যারা ছিলেন, তারা মাটি মানুষের সঙ্গে কতটুকু মিশেছেন। আপনি এখনো যদি আপনি তৃণমূলের অনেককে জিজ্ঞেস করেন মানুষকে যে আমাদের লাস্ট এমপি কে ছিলেন, উনি বলবে যে এরশাদ সাহেব।
অথচ লাস্ট সংসদ ইলেকশনে অনেকে এরশাদ সাহেব গত হয়েছে, কিন্তু অনেকে এই এখনো এই বলছে। যে একটা ব্র্যান্ড ভ্যালু বা তার একটা নাম, সে কি এমন কিছু হয়তো বা করছিল জন্যই রংপুরের মানুষ তাকে মনে রাখছে, তো এরকম নতুন করে কেউ কেন করতে পারছে না যে তাকে মানুষ মনে রাখবে, এরশাদ সাহেবকে ভুলে যাবে? এই জায়গাটা হচ্ছে আমরা আসলে পরিবর্তনে আমার মনে হয় বিশ্বাস কম করি। আমরা যখন আমরা ভোট দিই হচ্ছে মার্কাকে, প্রার্থীকে না। আচ্ছা। আমাদের যেমন আপনি দক্ষিণ অঞ্চলের অনেক জায়গায় আপনি দেখবেন, দক্ষিণ অঞ্চলের মানুষ হচ্ছে সময়ের সঙ্গে, সময়ের প্রয়োজনে, সময়ের নিডস তারা বোঝে এবং প্রার্থী বুঝে তারা ভোট দেয়। আর আমরা তো ভোট দিই হচ্ছে মার্কায়। তো যার এটা এটা কি ভাই একটা রাজনৈতিক দলের মধ্যে পড়ে না, যে তারা বুঝাইতে পারতেছে না এদিকে মানে জনগণকে যে মার্কা না প্রতীক দেখে? এটা তো আপনাদের উপরেই জিনিসটা আসলে বর্তায়। ডেফিনেটলি এটা রাজনৈতিক অন্যান্য দলগুলোর যে ব্যর্থতা বলা যেতে পারে, যে মানুষের যে মেন্টালিটি সেদিকে জানি, সেদিক দিয়ে আমরা একেবারেই ব্যতিক্রমভাবে কাজ করতে চাই। আপনারা জানেন এনসিপি হচ্ছে তারুণ্য ভিত্তিক একটি দল, তারুণ্য এবং হুম। যারা এক্সপিরিয়েন্স তাদের সমন্বয়ের একটি দল। এটা আমরা কিছু টেকনিক, কিছু ব্যাপার স্যাপার আমাদের, আপনারা জানেন যে আমাদের অনলাইন অ্যাক্টিভিটি থেকে শুরু করে আদার্স মানুষের দৌড় গোড়ায় পৌঁছানোর জন্য যে কাজগুলো এবার মানুষকে আপনাদের মনোনয়নের ক্ষেত্রে আমরা একটা বড় ধরনের অনলাইনের মাধ্যমে মনোনয়ন যারা আবেদন করতে পারবে, আবার সবাই আবেদন করতে পারবে কিন্তু। একদম তাই, একদম তাই। আপনি দেখেন প্রিভিয়াস যে পলিটিক্যাল দলগুলোর প্র্যাকটিস ছিল, হুম। আপনি যদি তৃণমূল থেকে যদি একটা পলিটিক্যাল দলে যদি জয়েন করেন, আপনি প্রাইম মিনিস্টার হবেন, এটা স্বপ্ন দেখা শুরু হয় অনেক শেষে যেয়ে, বা স্বপ্ন এটা আসতেই পারেন। মনে হয় যে ওই প্রাইম মিনিস্টারের চেয়ারটা কোনো একজনের জন্য ফিক্সড করা। বাট আমাদের এনসিপি কিন্তু সেই দরজা খুলে রাখছে, যে আমি কিন্তু চিন্তা করতে পারি যে আমি যে এখানে রংপুর থেকে ভালো করতে পারলে সেন্ট্রাল কমিটি খুব দ্রুত যেতে পারবো, এবং সেখান থেকে আমি হয়তোবা দলের কোনো এক সময় খুব দ্রুত সময় প্রধানমন্ত্রী হতে পারবো বাংলাদেশে। এটা ওপেন। এবং আরেকটা ব্যাপার বলে রাখি, যে বাংলাদেশে আমাদের একটা খুব সুন্দর একটা কালচার শুরু হয়েছে যেটা এনসিপির পক্ষ থেকে। আপনারা জানেন যে আমরা মনোনয়নের ক্ষেত্রে পুরো ওপেন রেখেছিলাম, অনলাইন অফলাইন সব ছিল। পক্ষান্তরে প্রায় ১৬০০ ফর্ম আমাদের সেল হয়েছিল মনোনয়নের জন্য, এবং এই ১৬০০ ফর্মের ভিতরে 60% ফর্ম নিয়েছিল বিয়ন্ড দ্য কমিটি, বিয়ন্ড দ্য এনসিপি, এবং অনলি 40% নিয়েছিল হচ্ছে জাস্ট কমিটির ভিতর, আমাদের এনসিপির ভিতর থেকে। কিন্তু অনেকে তো ভাই বলে যে এটা হয়তো বা দেখানো হইতে পারে আপনাদের জন্য, ভিতরে ভিতরে সবকিছুই ঠিক আছে, অন্যান্য দলের মতো এটা হয়তো বা নতুন কোনো আপনারা মানুষের একটা ব্রেন ওয়াশ করার জন্য জিনিসটা করছেন, এরকম কিছু তো আ- অনেকেই ভাবে ভাই। আসলে ব্যাপারটা কি, অনেকেই তো অনেক কিছুই ভাবতে পারে। হুম। আমরা তো নতুনকে গ্রহণ করতে ভয় পাই। হুম। আমরা নতুনকে গ্রহণ করতে ভয় পাই, এই জন্য যারা পুরনো তারা ভাবে যে নতুনরা যদি ভালো কিছু করে আমাদের জায়গা দখল করে ফেলবে, যার জন্য এসব রিউমার তারা ছড়ায়। বা আ- দেখা গেছে যে ওখান থেকে আপনারা একটা ফান্ড ইয়ে করার জন্য, রিস্ক করার জন্য আপনারা ওই ধরনের পলিসি বা নতুন কোনো চালু করছিলেন, এরকম ধরনেরও ভাবনা কিন্তু মানুষের মধ্যে আছে যে ওখান থেকে আপনারা ফান্ড কালেক্ট করে হয়তো বা অন্য কোথাও ইউজ করবেন, বা নির্বাচনের ক্ষেত্রে প্রচারণার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ওই ফান্ডটাকে লাগাবেন, এইটাও তো অনেকের ধারণা ভাইয়া। সুন্দর কথা। আপনি হয়তো জানেন যে আমাদের ফর্মের জন্য এক প্রাইস করা হয়েছিল, দোজ হু আর দ্য স্ট্যান্ডার্ড লেভেল 10,000, এবং ম্যাক্সিমাম হচ্ছে আনলিমিটেড, যে যেটা হুম। ফান্ডে দিতে পারে। হুম। আর যারা হচ্ছে বিলো বিলো দ্য ইকোনমিতে, মধ্যবিত্তের নিচে, এবং যারা জুলাই যোদ্ধা ছিল, এদের জন্য ফর্মের প্রাইস ছিল 2,000 টাকা 2,000 অনলি। টাকা, হ্যাঁ। তো 2,000 টাকা যদি ফর্মের প্রাইস হয়, এটা কতটুকু ফান্ড রাইজ করে? কিন্তু দেখা গেছে আপনি কিভাবে তাহলে ধরেন আপনি সামনে গিয়ে নির্বাচন করবেন বা মনোনয়ন পাচ্ছেন, তো সেক্ষেত্রে মানে কিভাবে সিলেকশনটা হলো? যে ফান্ড ধরেন একজন দিয়ে রাখছে ১০ লক্ষ টাকা, আপনি দিয়েছেন ১০,০০০ টাকা, তো সেক্ষেত্রে আপনাদের জিনিসটা কিভাবে ব্যালেন্সে আসে, মানে নিয়ে আসবে বা ব্যালেন্সটা প্রার্থী করবে? নির্বাচনের ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ, প্রার্থী নির্বাচনের প্রার্থী ক্ষেত্রে। নির্বাচনের ক্ষেত্রে আমাদের ওখানে একদম জাস্ট ফর্মাল ভাইভা হয়েছে। হুম। সে ভাইভাতে ওপেন সিক্রেট কথা হয়েছে, ওপেন কথা হয়েছে। হুম। ৩ জন করে বোর্ডে ছিল। এক একজন প্রার্থীকে বোর্ড কোশ্চেন করেছে ৩ জন, এবং ৩ জন মার্ক করেছে। হুম। তারা নির্দিষ্ট তাদের কোশ্চেন রয়েছে, কোশ্চেনের উপর মার্ক করেছে, এবং ওই ৩ জন যে মার্কগুলো করেছে সেই ৩ জনের মার্ক আলাদা করে যোগ করে প্রার্থী নির্ধারণ কিন্তু করা হয়। ধরেন ভাই আমি আমি মনোনয়নে মনে মনে আমি ধারণা করলাম যে আমি বেশি টাকা দিলেই হয়তোবা মনোনয়নটা পাবো। আমি ওখানে দেখা গেল যে ২০ লাখ টাকা বা ১০ লাখ টাকা আমি ফান্ড দিয়ে দিলাম। মানে মনোনয়ন নেয়ার ক্ষেত্রে। আপনি দিলেন ১০,০০০ টাকা। তো এখন আমার তাহলে ওই যেই প্রত্যাশা নিয়ে যে আমি ইনভেস্টটা করলাম আপনাদের পার্টিতে। সেই টাকাটা ভাইয়া একটা লটারির মতো হয়ে গেল না তার জন্য? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, দলকে ভালোবেসে কেউ যদি ফান্ডিং করে, এটা হচ্ছে একটা সেন্স। আরেকটা ব্যাপার হচ্ছে যে যে আমি ফান্ড দিয়ে নমিনেশন নিব, হুম। হুম। ব্যাপারটা এইরকম না। কারণ ওখানে ফান্ড কিভাবে দিয়েছে, নমিনেশন কেনার সময় বোর্ডে যে ৩ জন রয়েছে ওরা জানেই না যে কে কি ফান্ড দিয়েছে বা দেয়। আচ্ছা। কারণ এটা মার্কিং তো করছে একেবারে আননোন ৩ জন। আমাদের রংপুর বিভাগে যে ভাইবা নিয়েছে, দেখা গেল তারা খুলনা বা চিটাগাং লোক।
তাহলে আপনার মনে হয় যে ফান্ডটা দেওয়ার ক্ষেত্রে মানে মনোনয়ন দেওয়ার কোনো সম্পর্ক আসলে জড়িত না, যে কোনোই সম্পর্ক নেই। দেখা গেছে যে 2,000 টাকা দিয়ে কিনছে সেও দেখা গেছে সেম ভাবে প্রায়োরিটি পেয়েছে, আবার যে 10 লক্ষ টাকা বা 15 লক্ষ টাকা দিয়েছে। একদম তাই। আপনারা দেখেছেন যে ঢাকা ৮ আসন থেকে আমাদের সেই জুলাইয়ের অনেক বহুল আলোচিত সেই রিকশাওয়ালাকে আমরা মনোনয়ন দিয়েছি। কিন্তু এটাও তো ভাই হইতে পারে না যে একটা দেখানো, যে মানুষকে দেখাইলেন যে আপনারা যে না রিক্সাওয়ালাকে মনোনয়ন দিচ্ছে, শুধু একজনকে দিয়ে দেখালেন, আর বাকি জায়গাগুলোতে আবার ফির একটা লেনদেনের ইস্যু তৈরি হয়ে গেল, আচ্ছা, এরকম কিছু তো আচ্ছা, আবার। ব্যাপারটা হচ্ছে কি, যেই রিকশাওয়ালা হচ্ছে তার যে সে একটা স্যালুট করেছে পুরো বাংলাদেশকে, কিন্তু সেই স্যালুট কিন্তু জাস্ট আন্দোলিত করেছে, আপনারা জানেন। হুম। আমরা রিকশাওয়ালাকে ওখানে, সেই রিকশাওয়ালাকে আমাদের মনোনয়ন দেওয়ার সবচেয়ে বড় ব্যাপার যে বাংলাদেশের মানুষ জানুক যে রাজনীতিতে একজন রিকশাওয়ালা, ও রিকশাওয়ালা কিন্তু সে গ্রাজুয়েট, সে মূর্খ না, সে গ্রাজুয়েট। এবং আমরা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি যে যে কোনো পর্যায়ে যে কোনো শ্রেণীর যার কোয়ালিটি আছে সে হচ্ছে আমাদের এখান থেকে নমিনেশন নিতে পারে। মেইন মেসেজ হচ্ছে এটা। আচ্ছা। এখন তাহলে ভাই আপনাদের রংপুর নিয়ে আসলে কার্যক্রমটা আপনার কি মনে হয় যে রংপুরে কতটা আপনারা সাকসেস হতে পারবেন, বা আগামীতে রংপুরের কমিটি কখন সাকসেস হয়েছে আপনি বুঝতে পারবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি রংপুর নিয়ে তো আমাদের প্ল্যান যেটা, সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে থেকে কাজ শুরু করেছি, যেটা সেটা থানা লেভেলের কমিটিগুলো আমরা করব, ওয়ার্ড লেভেলের কমিটিগুলো করব। এবং আমাদের সাকসেস সাকসেস তখনই আমরা বুঝতে পারবো যে যখন সমাজের কেউ একটা বিপদে পড়বে, বিপদে পড়ে সর্বপ্রথম ওই ওয়ার্ডের এনসিপির কর্মীকে ফোন দেবে, বা থানা কমিটির কাউকে ফোন দেবে, বা মহানগর কমিটির কাউকে ফোন দেবে। আমরা তখনই বুঝতে পারবো যে আমাদের এনসিপির মানুষের কাছে, সাধারণ জনগণগুলো এনসিপির নেতাকর্মীদের কাছে আসবে, তাদের দুঃখ, তাদের যে সমাজে আপনারা জানেন মেডিকেল সেক্টরে, এডুকেশন সেক্টরে, পুলিশ লেভেলে যে করাপশনগুলো আছে, যে করাপশনগুলো সাধারণ জনগণ ডিল করতে পারে না, যখন পারে না তখন আমাদের কাছে যখন আসবে, তখনই আমরা বুঝতে পারবো যে আমরা সাকসেস আমাদের জায়গা থেকে। রংপুরের দিক থেকে, রংপুরের। ডেফিনেটলি রংপুরের দিক থেকে। আচ্ছা, এরপরে ভাইয়া সামনে নির্বাচনী প্রচারণা আপনারা কিরকম নেবেন? এখানে তো অনেক বড় বড় দল, সেই হিসাবে তো এনসিপি নতুন দল আর কি। আবার দেখা গেছে যে আপনিও রংপুরের স্থানীয়, কিন্তু তার থেকে দেখা গেছে যে মার্কাটা যেটা বললেন, জি। যে রংপুরের মানুষ তো মার্কাটাকে বেশি প্রাধান্য দেয়। হ্যাঁ, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনি কি ধরনের প্রচারণাটার মধ্যে কি ধরনের পরিবর্তন নিয়ে আসবেন? যেরকম আমরা ঢাকায় সব থেকে ভালো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওসমান হাদি, যদিও সে অন্য দলের, সে কিন্তু অনেক ভিন্ন ভিন্ন ধর্মীয়, মানে খুব অল্প টাকার মধ্যে বিভিন্ন ভাবে মানুষের মন জয় করতেছে বা আকর্ষণ করতেছে। তো রংপুরের ক্ষেত্রে আমরা এরকম কি কোনো কিছু এনসিপির কাছ থেকে পাবো কিনা? ডেফিনেটলি। অ্যাকচুয়ালি ফ্যাক্ট হচ্ছে যে আপনারা জানেন যে এনসিপি সব ব্যাপারই একটু একটু আমরা পুরনো জিনিসগুলোকে আমরা পিছনে ফেলে নতুন নতুন কনসেপ্টকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। হুম। আপনারা জানেন যে আমাদের সেন্ট্রাল কমিটির হচ্ছে দুর্দান্ত লিডার, বাংলাদেশের ক্যাপ্টেন বলা হয় যাকে, হাসনাত আবদুল্লাহ, ও কুমিল্লা ডোর টু ডোর ওয়ার্ক করছে। অনেক মা বোনের, গরিব মানুষ যারা ১,০০০ টাকা ইনকাম করে। এখানে ভাই আমার আরেকটা কোশ্চেন আছে যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু একাই এরকম মানে ইয়ে করতেছে আপনাদের দল থেকে, কিন্তু অন্যান্য যেই আপনাদের যেটা আপনারা বলছেন যে পুরো 300 আসনে আপনাদের কর্মী দিবেন বা আপনাদের সংগঠনের লোক দিবেন নিজস্ব ভাবে, সেখানে তো আমরা কোনো কিছু ভাই দেখতে পাচ্ছি না। ইভেন দেখা গেছে যে আরো আর বড় বড় যারা আছে হাসনাত আব্দুল্লাহ লেভেলে বা আপনাদের মেইন কমিটিতে, তারাও কিন্তু ওরকম ভাবে দেখা গেছে যে আচ্ছা, নামতেছে না, বা এই জায়গাটা, আমাদের তো প্রায় নির্বাচন কাছাকাছি চলে আসছে, তো আচ্ছা এই তারা এখন না নামলে আবার কবে নামবে তাহলে? আচ্ছা, এই জায়গায় যে ব্যাপারটা সেটা হচ্ছে, আপনারা জানেন এনসিপির জন্ম হয়েছে মাত্র হাতে গোনা কয়েকদিন হলো। হুম। এই মুহূর্তে আমাদের যে সেন্ট্রাল লিডার যারা রয়েছেন, এদের এদের 24 আওয়ার্স ওয়ার্ক করতে হয়। আমি রাত ৩টার সময় আমাদের সেন্ট্রাল লিডারকে ফোন করে, মালিক ভাই তাহলে একটু রাখি, আমার তো একটা মিটিং আছে। হুম। তো এনারা এতটাই ব্যস্ত থাকে, এই ব্যস্ততার ভিতরে দেখা গেল কেউ দিনে, কেউ রাতে, কেউ সকালে, যেমন আমাদের আক্তার আক্তার সাহেব, ও মানে ডোর টু ডোরও যাওয়ার চেষ্টা করছে। আক্তার সকালে আসলো, সারাদিন কাজ করে, আবার রাতে যায়, রাতে যখন মিটিং করে পরের দিন সকালে আবার রংপুরে আসে। আমাদের সেন্ট্রাল ইস্যু নিয়ে যেমন কাজ করতে হচ্ছে, আবার নিজের এলাকা নিয়েও কাজ করতে হচ্ছে। হাসনাত আবদুল্লাহকে আমরা বেশি দেখতে পারি, মিডিয়াতে ফোকাস বেশি, এই জন্য আপনি দেখতে পারেন। আমাদের কুড়িগ্রাম ১ আসনে, কুড়িগ্রাম ২ আসনে, এখানেও আমাদের অনেক কাজ চলছে, চিটাগাংয়ে কাজ চলছে, কুমিল্লায় কাজ চলছে, খুলনায় কাজ চলছে। হয়তো অনেকে ফোকাস না জন্য হয়তো আমাদের চোখে পড়ে না, বাট আমাদের নির্বাচনী প্রচারণায় অর্থের ঝনঝনানি না, আমরা মানুষের ডোর টু ডোর যে মানুষের সমস্যা শুনে ইনস্ট্যান্ট যদি হেল্প করা যায় সেই ব্যাপারে সমস্যার সমাধান সেটা করার চেষ্টা করি, এবং ভালো মতো কাজ করার চেষ্টা করি। আপনারা তো একটা ৩ দলীয় জোট একটা গঠন করলেন। তো এই জোটটা নিয়ে আপনার কাছে কি মনে হয় যে ৩ দলীয় জোট আসলে কতটা আ ইফেক্টিভ হবে এত বড় বড় জোটের কাছে? আচ্ছা, ফ্যাক্ট হচ্ছে কি, আপনারা জোটের ব্যাপারটা মানুষের কাছে অনেকটা ভুল মেসেজ গিয়েছে বা কেউ দেওয়ার চেষ্টা করেছে। এনসিপি আমাদের জায়গায় আমরা অনেক স্ট্রং। আমরা যদি ওই আসনে রাজনীতি করতে চাইতাম,
হুম। যে আমরা আসুন, আমরা কোনো একটা বড় দলের সঙ্গে আমরা তাদের সঙ্গে আমরা ট্যাগ করতে যাব, তাদের সঙ্গে আমরা জোট করতে যাব, 10টা আসন, 20টা আসন, 50টা আসন। সেক্ষেত্রে করতে পারলে এনসিপি অনেক আগেই করতে পারতো। অনেক আগেই আমরা এটা করে করে আমরা নিজেদেরকে কোরবানি করে ফেলতে পারতাম। আমরা জোট করতে চাই হচ্ছে রাজনৈতিক জোট, যেখানে আপনারা জানেন রাজনৈতিক জোট বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আগামীর যে বাংলাদেশ, এই গণ অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, যে বাংলাদেশ, যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে স্পিরিট, এই স্পিরিটকে যেই দল ধারণ করে, যেই দল এই জুলাইয়ের স্পিরিটকে বাস্তবায়ন করতে চায়, সেরকম দলের সঙ্গে আমরা রাজনৈতিক জোট করতে চাই, নট আসন ভাগাভাগির সিট। তাহলে কি আপনার 300 আসনে আপনাদের নিজস্ব প্রার্থী দিবেন, কোনো আমরা আসন উইথড্র করা হবে না? না, আমরা 300 আসনেই আমরা প্রার্থী দেব। আমরা এখন পর্যন্ত প্রস্তুত হচ্ছে 300 আসনেই আমরা প্রার্থী দেব। এবং জোটের যে ব্যাপারটা আমরা জানেন, 3 দলীয় যে জোটটা করেছি, এরা হচ্ছে আমাদের জুলাই সংস্কার, জুলাই যে আমরা বাংলাদেশ নতুন নতুন বাংলাদেশ বন্দোবস্তের যে কথা আমরা ভাবছি, যে নতুন সংস্কারের কথা ভাবছি, আমরা সমমনা যার জন্য জোট করেছি। এটা আসলে ভোটের জন্য জোট। এখন অনেক দলে তো ভাই খোঁটা মেরে বলতেছে যে আপনাদের জামানতের টাকা পর্যন্ত থাকবে না। তো এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? আসলে কি আমাদের জামানতের টাকা থাকবে না, যদি কেউ বলে থাকে, হ্যাঁ। মেবি তারা তারা ঠিক বলছে, মেবি। আসলে যে আমরা 8 মাসের একটা দল, আমরা একটা করে সেন্টারে যদি 1000 করে ভোট পাই, একটা করে আসনে 2000, 5000, 10,000, 20,000, 50,000 কেউ হয়তো জিতে আসবে। হুম। আমাদের সবগুলো ভোট কিন্তু যোগ হবে, যোগ হয়ে তারপরে হচ্ছে উচ্চ কক্ষের একটা হিসাবে আসবে। হুম। আমাদের তো ইচ্ছা এমন না যে আমাদেরকে এবার 200 আসন পেয়ে আমাদের সংসদে যেতে হবে, নট লাইক দ্যাট। আমরা 10টা সিট পাই, 20টা সিট পাই, 30টা সিট পাই, উই আর হ্যাপি। বাট আমরা যদি এখানে যদি জোটে যে কোনো আমরা যদি লেনদেনের ব্যাপারে যেতাম, তাহলে হয়তোবা আমাদের ওই টপ যারা আছে তাদের ওই কয়েকটা সিট আমরা কনফার্ম করে আমরা যেতেই পারতাম। আমরা ওটাতে বিশ্বাস করি না। এখন রংপুরের মানুষ আপনাকেই কেন ভোট দিবে? এইটার ব্যাপারে আপনি কি মনে করেন? যে আপনি এনসিপির হয়ে লড়বেন, আপনাকেই ভোট দিবে, কি কারণ? রংপুরের মানুষ আমাকে ভোট দিবে, এই জন্য ভোট দিবে যে রংপুরে আপনারা জানেন একটা জিনিস, যে রংপুরে বিগত দীর্ঘদিনের যে ইতিহাস, যে হুম। দীর্ঘদিনে যে সংসদ সদস্যরা হয়েছিলেন, তারা রংপুরে অনেকেই অবস্থান করেন না, রংপুরে অনেকেই থাকেন না, রংপুরে বাইরে যায়। এবং এই মেসেজটা তারা অনেকে এখন উপলব্ধি করতে পেরেছে। আমরা অনেক জায়গায় কথা বলেছি, তারা বলছে যে আমাদের এমপি সাহেবের তো আমরা নামই জানি না, এমন অবস্থা। ভোটের সময় দেখা যায় ভোট শেষ হয়ে গেলে আর থাকে না। তো আমরা লোকাল লোক চাই, যে আমাদের জন্য কথা বলবে, যে আমাদের জন্য কাজ করবে। তো মানুষ অনেকটা কি আসলে কি আপনি বিফোর দ্য জুলাই মানুষের যে একটা মেন্টালিটি ছিল, আফটার জুলাই কিন্তু মেন্টালিটি চেঞ্জ হয়েছে। মানুষ এখন বুঝতে পেরেছে, প্রত্যেকটা মানুষ রাজনীতি নিয়ে চিন্তা করে, প্রতিটা মানুষই রাজনীতির ব্যাপারটা আপনি যে কেউ টপ টু বটম আপনার যে কাউকে জিজ্ঞেস করলে দেখবে রাজনীতির ব্যাপারে আপনাকে দুটো কথা বলতে পারবে, বিকজ তারা আপডেট, দেশে কি হচ্ছে তারা জানে। আচ্ছা, এখন আপনি যদি ভাই সামনে রংপুর থেকে দেখা গেছে যে নির্বাচনে নাও আসতে পারেন এমপি হয়ে, তারপরেও আপনি এই মানুষগুলোকে বোঝানোর জন্য কি ধরনের উদ্যোগ নিবেন তারপরে? মানে নেক্সট স্টেপ তাহলে কি নিবেন তাদের জন্য? যে তারা রং জায়গায় ভোট দিচ্ছে বা তাদেরকে রাইট জায়গায় ভোট দেওয়া উচিত। এই জিনিসগুলো কিভাবে পরিবর্তন নিয়ে আসবেন? যে সেম গতানুগতিক আগের মতোই যদি তারা ভুলটা করে? আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এই আমাদের এই ভোট যেহেতু ত্রয়োদশ নির্বাচন একেবারেই আসন্ন, হুম। এই নির্বাচনের আগে এই ভোটারদেরকে দিয়ে আমরা অনেক বড় আহামরি কিছু করতে পারবো বলে এটা বলাই বাহুল্য হবে। হুম। যতটুকু সম্ভব আমরা মেসেজ দিব তাদেরকে, যে আপনারা প্রার্থী বুঝে ভোট দেন, আমাকেই ভোট দিতে হবে নট নেসেসারি। যারা এখানে প্রার্থী রয়েছে এর মধ্যে বেস্ট যে প্রার্থী, যে ভালো বোঝে, আমরা আমরা মানুষকে মেসেজ দিব যে সংসদ ভবন ওখানে আসলে রঙ্গলীলা করার জায়গা না। ওখানে সংসদ ভবন হচ্ছে এই বাংলাদেশের 20 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করার, সংসদ ভবন হচ্ছে 20 কোটি মানুষের জন্য আইন প্রণয়নের জায়গা। তো এখানে আপনি যে কাউকে যদি পাঠান, আপনার জন্য কথা বলতে না পারে, এটা আপনাদের লস। আমরা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করব মানুষকে। আপনাদের দলের বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের অভিযোগ আছে যে আপনাদের বিভিন্ন নেতা বিভিন্ন সময় আওয়ামী লীগের দালাল ছিল বা তারা ছাত্রলীগে ছিল, হুম, হুম, তারপরে এখন এসে দেখা গেছে এনসিপি করতেছে। তারা পূর্বের হিস্ট্রি থেকে আর কি বিভিন্ন ছবিও দেখা গেছে যে পাবলিশ করে অনেকে অনলাইনে। হুম। তো এই দিক থেকে মানে আপনার আসলে প্রিভিয়াস হিস্ট্রিটা কি? আপনিও কি কোনো পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ ছিলেন, না এবারেই প্রথম পলিটিক্সে আপনি আসতেছেন? আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে কি, আপনারা জানেন যে আওয়ামী লীগ বাংলাদেশকে শোষণ করেছে প্রায় 16 থেকে 17 বছর। এই 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় যেহেতু ছিল, এটা আপনার একটা একটা এলাকার মিনিস্টার, একটা এলাকার আপনার সদস্য, সংসদ সদস্য, বা আপনার পুলিশ প্রশাসনে বা ডিসি সাহেব, সব ছিল আওয়ামী লীগ। তা হুম। আপনি সমাজে যদি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের যদি নাগরিক থাকেন, কোনো না কোনোভাবে তাদের সঙ্গে আপনার সম্পৃক্ততা ছাড়া তো আপনি আপনার জীবন চালাতে পারবেন না। সেক্ষেত্রে কোনো একটা মন্ত্রীর কাছে আপনি গিয়েছেন, কোনো একটা মিনিস্টারের পাশে দাঁড়িয়েছেন, একটা ছবি তুলেছেন, ফেসবুকে পোস্ট করেছেন, কেন কেউ একজন সেখান থেকে সেই ছবিটা ওখান থেকে আজকে কপি করে সে পোস্ট করে দিচ্ছে আওয়ামী দালাল।
হ্যাঁ। আচ্ছা, আপনার একজন বন্ধু, আপনার একটা ভাই, সে আওয়ামী লীগের একজন বড় নেতা হতে পারে, সেন্ট্রাল কেন্দ্রীয় লিডার হতে পারে বা স্থানীয় লিডার হতে পারে। তার সঙ্গে আপনার ছবি রয়েছে, হাজার হাজার ছবি কিন্তু রয়েছে। এরকমও ভাই আমরা ছবি দেখতে পারছি যে আপনাদের এরকম সিনিয়র নেতারা মিছিল পর্যন্ত আওয়ামী লীগের ছিল আর কি, সেই ছবিটাও পাবলিশ হয়েছিল অনলাইনে। আমাদের সিনিয়র লেভেলের কিছু নেতা মানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের মিছিলেও ছিল, সেই ছবিগুলো আমরা আর কি দেখতে পাইছিলাম। যে আচ্ছা, মিছিলে যাওয়া তো আর ভাইয়া মানে ওটা সাধারণ ব্যাপার না, আচ্ছা, বা এটা আত্মীয়তার কোনো ব্যাপার না। আচ্ছা, ঠিক আছে। সেটা হলো একটা ব্যাপার হলো যে ৫ই আগস্টের আগে আর ৫ই আগস্টের পরের প্রেক্ষাপট। হ্যাঁ। যদি আপনি ইউনিভার্সিটি লেভেল থেকে যদি এই কথাটা বলে থাকেন, ইউনিভার্সিটিতে মিছিলে যাওয়া, আপনি জানেন যে ওই সময় আওয়ামী লীগের যে প্রভাব ছিল, ওদের যেই মাসেল পাওয়ার ছিল, যে হলে থাকলে তাদের মিছিলে যেতে হবে, আপনি বাউন্ড। তাছাড়া আপনি উপায় নেই, আপনি হলে সিট পাবেন না। আপনি জানেন যে জামাত শিবিরের অনেক অনেক ছেলেরা, অনেক স্টুডেন্টরা যারা হচ্ছে আওয়ামী সংগঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল, বা তাছাড়া তারা তাদের কর্ম। কিন্তু আপনারা তো ভাই তখন কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলেন না, আপনাদের অনেক নেতা পরে গিয়ে আপনারা যে দল করবেন করবেন এটারও তো কোনো প্ল্যান তখন ছিল না, বা এরকম একটা দল গঠন হবে এটারও তো কোনো অনেকে ইয়ে অনেকে ছিল না। অনেকে সেক্ষেত্রে যদি ইউনিভার্সিটি লেভেলে কথা বলেন, অনেকে বাধ্য ছিল হলে টিকে থাকার জন্য। যে যদি সেই মিছিলে সে না যায়, তার হয়তো ডাইনিং অফ হয়ে যাবে, তার হয়তো হলে সিট থাকবে না, রুমে থাকতে পারবে না। হুম। বাধ্য হয়ে গিয়ে যেতে পারে, ২ ৪ জন ৫ জন যেতেই পারে। আমি যদি উদাহরণস্বরূপ বলি, আপনি জানেন যে এর আগে যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেখানে নির্বাচিত হয়েছিল আমাদের সদস্য সচিব আক্তার হোসেন, হুম। আমাদের মুখ্য সচিব সাজ্জাদ আলম, এবং তারা তৎকালীন তৎকালীন প্রায়ত, হুম। আমি প্রায়ত বলতেও ভালো লাগে না, যে সেই ফ্যাসিস্ট হাসিনার সাথে তারা দেখা করতে গিয়েছিল। আসলে এটা একটা কি ডেকোরাম, তাই না? যে ডাকসু নির্বাচিত হয়েছে, তা প্রাইম মিনিস্টারের সঙ্গে তাদের দেখা করতে হবে। এই ডেকোরামকে তারা তো এখন সেই ছবি তুলে যদি আপনি বলেন ওরা ছাত্রলীগে ছিল, তাহলে তো অন্যায় তা হবে। আপনার ভাই প্রিভিয়াস হিস্ট্রি কি, মানে আপনি এর আগে কি কোনো দলের সাথে পুরোপুরি সম্পৃক্ত ছিলেন, বা রাজনীতিতে আসলে আপনি কিভাবে আসলেন, বা আপনাকে কেন একটা জেলার সেক্রেটারি বানায় দেওয়া হলো, এই জিনিসটা যদি একটু বলতেন। আসলে সুন্দর কথা, সুন্দর প্রশ্ন। হ্যাঁ। সেটা হচ্ছে যে অনেকে আমাকে হয়তো বলতে পারে, এ আওয়ামী লীগের লোক, এ জাতীয় পার্টির লোক। অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই হচ্ছে সংগঠন ঘেঁষা। ছোটবেলা থেকে বিভিন্ন সংগঠনের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। রংপুরে সিভিক ডেমোক্রেটিক সোসাইটি নামে আমার একটি সংগঠন রয়েছে, যেটা সিভিল সোসাইটি নিয়ে আমি কাজ করি। এছাড়াও আমি অনেকগুলো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তো সেক্ষেত্রে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি বলেন, সলিড পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেটা ডেফিনিটলি আমার নাই। কখনো কোনোদিনও আমি ফর্ম ফিল আপ করে কোনো পলিটিক্যাল দলে আমি অংশগ্রহণ করিনি। কোনো দলের নীতি বা তাদের কার্যক্রমে আমি কোনোদিনও আমি কনভিন্স হইনি। বাট যখন এনসিপির একদম শুরু থেকেই তাদের কার্যক্রম আমার কাছে ভালো লেগেছে। ভালো লাগার পরে আসলে আমাদের নতুন দল হিসাবে এখানে একটা সার্চিং কমিটি ছিল। সার্চিং কমিটি সমাজের ফার্স্ট ক্লাস সিটিজেন এবং সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সব সিটিজেন লেভেলে তারা হান্টিং করেছে ভালো একটা কমিটি উপহার দেওয়ার জন্য। এবং আমাদের সেন্ট্রাল কমিটি, সেন্ট্রাল লিডাররা রংপুরে এসে, তারা রংপুরে না শুধু ৬৪টা জেলায় তারা গিয়ে তারা ভাইবা নিয়েছে, হুম। বা সিবি আগে নিয়েছে, সিবি থেকে। দেখছিলাম আমরা, হ্যাঁ, যে হ্যাঁ, ওটা ভাইবা নিয়েছে, হ্যাঁ দেখেছেন অনলাইনে, আপনারা। হ্যাঁ হ্যাঁ। তো আমি সেখানে ভাইবা দিয়েছি। আমি যতটুকু জানি আমি ভাইবা সেখানে টপ স্কোর করেছি। আচ্ছা। দেন তারা আমাকে অফার করে এবং আমি আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি পাই তাদের কাছ থেকে। তাহলে এখন আমি এর আগেও অনেকেই কোশ্চেন করছিলাম যে ৫টা সমস্যা বলেন রংপুরে, যেই ৫টা সমস্যা সমাধান করলে আমরা দেখা গেছে যে এখান থেকে বের হয়ে আসতে পারবো, বা একটু হলেও আমরা অন্যান্য জেলার সাথে একটা বা বিভাগীয় শহরের সাথে একটা ব্যালেন্স করতে পারবো। তো আপনার কাছে আমি ৫টা না, যেহেতু আপনারা নতুন দল, আপনাদের কাছে আমি চাইবো যে ৩টা সমস্যা বলেন, যেটা আপনারা আসলে বা আপনারা সামনে নির্বাচিত হলেন বা নাও হলেন, এই ৩টা সমস্যার জন্য আপনারা সবসময় প্রতিবাদ করবেন, রংপুরের জিনিসটা আর কি, এই ৩টা দাবি আর কি পূরণ করতেই হবে আগামী ৫ বছরে আর কি। ফ্যান্টাস্টিক। প্রথমত আমাদের রংপুরের রাজনীতিতে সবচেয়ে যেটা বড় প্রবলেম, সেটা হচ্ছে হিংসার রাজনীতি। হুম। হিংসা রাজনীতি আমাদের সবচেয়ে বড় প্রবলেম। আমি আরো হারারে টের পাচ্ছি নতুন কমিটি হওয়ার পর থেকেই। এই হিংসা রাজনীতি আমাদের অ্যাভয়েড করতে হবে। ডেফিনিটলি আমরা আমরা আসলে কি আমরা এই হিংসার 0% টলারেট করব আমরা এখানে। আমরা হিংসা রাজনীতির ঊর্ধ্বে এটা সংশোধন করার জন্য, আপনারা জানেন আমরা বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রামে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে আমরা ইনভাইট করি। আমাদের প্রোগ্রামের সামনের সারিতে তাদেরকে রাখার চেষ্টা করি। হিংসা রাজনীতি থেকে ঊর্ধ্বে আসার জন্য। এখানে ভাই আমি প্রথম টপিক, যেহেতু আর আমার ২টা আছে, একটু ভাই ইনভলভ হবো হ্যাঁ, আর কি। শিওর। সেটা হচ্ছে ভাই রংপুরে মানে আপনাদের নামে একটা ইয়ে ছিল যে মব সৃষ্টি করছেন হ্যাঁ। আপনারা আর কি, বা আপনাদের এরকম সংগঠনের সাথে যারা ইনভলভ তাদের নামে অনেক কিছু হয়েছিল, বা আর্মি থেকে শুরু করে একটা চাপ সৃষ্টি হয়েছিল। তো এটাও কি ভাই হিংসার মধ্যে পড়ে না? আসলে কি মবের কথা যদি আপনি বলেন, মব, হু ক্রিয়েট বাই মব? মব ব্যাপারটা এটা একটা নতুন একটা শব্দ। এটা জাস্ট, এটা কি বলবো আমি? এটাকে এই মব কথাটাকে এইভাবে করে মানে প্রচারণা করা হয়েছে। এটাও একটা হিংসা রাজনীতি। হুম। মব কে করেছে? কি মব করেছে?
কতটুকু মব হয়েছে, এটা একটা বোঝার ব্যাপার। এখন মবের কথা বললে অনেকে ওই প্রথম দিকে, এখন না, অনেকে ভাবতো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা হয়তো মব করে, এ করে সে করে। এটা তো একটা ট্যাগ লেগে গেছে আপনাদের নামের সাথে যে আপনারা মব তৈরি করেন। ফ্যান্টাস্টিক কথা। হ্যাঁ আসলে এটা ট্যাগ লাগানো হয়েছে, হ্যাঁ ট্যাগ লাগানো হয়েছে। আপনি হিসাব করেন যে রংপুরে যদি আসলে মব, কতটা মব হয়েছে, কি মব হয়েছে, আপনি হিসাব করে বের করেন, এবং এই মবের পেছনে কারা ছিলেন। এটা আপনারা মিডিয়া নিয়ে কাজ তাহলে করেন। সামনের নির্বাচনে যদি আপনাদের নামে এরকম ভাই হয় যে আপনারা নির্বাচনে মব সৃষ্টি করে আপনারা আসন দখল করতেছেন, কিন্তু আসলে যদি আসে ভাই ব্যাপারগুলো। এই ধরনের অ্যাবিলিটির কথা যদি আমাদেরকে বলে, মানে আমি তো বলবো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। কেন পাওয়া হবে আমাদের জন্য? আপনি জানেন যে আমাদের মাত্র 8 মাস 9 মাসের একটা দল, এই দল যদি নির্বাচনে মব সৃষ্টি করে নির্বাচনে জিতে আসার মতো অবস্থা যেতে পারে, তার মানে উই আর অলরেডি পাওয়ারফুল ইন গ্রাউন্ড। সেটা তো ভাই ফেজিস্টের মতো হয়ে গেল না, যে না, এটা মানে জাস্ট আমি বললাম। পাওয়ারফুল মানে তো আপনারা হ্যাঁ, জনগণের পাওয়ারে না, সেটা তো আমি ফেজিস্টের মতো আমি কথার পাওয়ারফুল। কথা বললাম। আসলে হ্যাঁ আমরা মবকে ডেফিনেটলি সাপোর্ট করি না। যদি কেউ মব করেছে, এরকম যদি কেউ যদি জাস্ট আমাদের কমপ্লেইন করে, তাকে আমরা তার সদস্যপদ আমার সঙ্গে সঙ্গে বাতিল করে দিই, এবং এমন বাতিল না যে 2 দিন পরে আবার সে অ্যাড হতে পারবে। তো আমরা এটা তো অবশ্যই না, এবং মব আমরা করি না, মব আমরা ঘৃণা করি, এবং এনসিপি মবকে কখনোই সাপোর্ট করে না। আচ্ছা, যাই হোক ভাই, আমরা শুরুতে আমি একটু দুইটা প্রশ্ন আর কি বাকি ছিল। প্রথমটা আপনি হ্যাঁ বলছিলেন যে মানে হিংসার রাজনীতি ইয়ে হ্যাঁ করতে হ্যাঁ। হবে। বাকি দুইটা ভাই বলতে পারেন যে রংপুরের আর আচ্ছা, দুইটা আরেকটা সমস্যা। আমাদের অনেক বড় ব্যাপার, সেটা হচ্ছে কি আমাদের দারিদ্রতা। দারিদ্রতার যদি বলেন, এই দারিদ্রতাকে সলিউশন, সবাই বলে দারিদ্রতার কথা, সলিউশন নিয়ে কেউ কথা বলে না। হুম, আজকে দেখেন রংপুর কিন্তু আমি অনেক দেশ ঘুরেছি, প্রায় 18 থেকে 20টা দেশ আমি ট্যুর করেছি। এটা জাস্ট দেশ ঘোরা আমার একটা নেশা। বিভিন্ন দেশে যেখানে বাঙালিরা থাকে, ওরা বলে, যেমন মালয়েশিয়াতে ওখানে কোনো উইন্টার নেই। ওখানে আমাদের বাঙালি যারা থাকে, অনেকে বাঙালির সঙ্গে দেখা হচ্ছে, আমাকে বলে, মালিক ভাই বাংলাদেশে যাবো, যে রংপুরে যাবো। আমি, কেন হুম। রংপুরে যাবেন? রংপুরে শীত দেখতে যাবো। আচ্ছা। হ্যাঁ, আমরা তো শীত দেখি না, আমরা ঢাকার লোক, সেভাবে শীত দেখি না, রংপুরে শীত দেখতাম। আপনি জানেন রংপুরের পর্যটন শিল্প অলমোস্ট $30 মিলিয়ন, যেটা আনট্যাপ রয়েছে পর্যটন শিল্পে, একেবারে আনট্যাপ। রংপুরের পর্যটন শিল্প নিয়ে কেউ কাজই করে না। না, যদি এই বা এটা পর্যটন নগরী হতে পারে এরকম তো কারো মাথায় কখনো আসেনি বা আসেনি। কেউ বলেও নি। তো এটা নিয়ে আমাদের কাজ করা অনেক ইচ্ছা আছে। অলরেডি আমি একটা কোরিয়ান কোম্পানিকে পর্যটন শিল্পের ব্যাপারে আমি প্রজেক্ট প্রোফাইল আমি সাবমিট করেছি। আচ্ছা। যেটা ইকো ফ্রেন্ডলি পর্যটন নিয়ে কাজ করার জন্য একটা মোটামুটি হাই বাজেটের একটা প্রোফাইল আমি সাবমিট করেছি কোরিয়ান কোম্পানিতে, ওরা কাজ করছে। আমি আশা করি, আমি ওয়ার্ল্ড ব্যাংকে আমি ইনভাইট করেছি। আমি ADB কে আমি মেইল করছি। তাদের সঙ্গে আমার অনেকগুলো মেইল আদান-প্রদান হয়েছে যে পর্যটন শিল্প, এবং তারা আমাদের রংপুরের সবকিছু জানার পরে ওরা খুব খুশি, এবং ওরা বলে এটা অনেক সম্ভাবনাময় জায়গা। এটা একটা ব্যাপার। নাম্বার 2 হচ্ছে, আপনি জানেন আমাদের রংপুর অঞ্চল হচ্ছে এটা কৃষিতে এতটাই ডেভেলপ, যে এখানে কৃষিতে কৃষকরা যে কৃষি পণ্য উৎপন্ন করে, এটা রংপুর থেকে যখন বাইরে আমরা সেল করি, আমরা খুব প্রপার রেট পাই না, এবং কৃষকরা বেনিফিটেড হয় না। সেক্ষেত্রে যদি কৃষি ভিত্তিক যদি শিল্প আমরা রংপুরে করতে পারি, সাপোজ রংপুরে প্রচুর পরিমাণে আলু হয়, হুম। এখানে প্রচুর পরিমাণে ভুট্টা হয়, এগুলো যদি আমরা হাড়িভাঙ্গা আম। হাড়িভাঙ্গা আম হ্যাঁ হয়, তো এগুলোকে যদি আমরা ইউজ করে যদি এখানে ইন্ডাস্ট্রি আমরা করতে পারি, আলু প্রসেসিং ইন্ডাস্ট্রি আমরা করতে পারি, এখানে আমরা ভুট্টা প্রসেসিং ইন্ডাস্ট্রি করতে পারি। দিনাজপুরের লিচুও অনেক ভালো ইয়ে অনেক হয়। ভালো, যদি আমরা প্রিজার্ভেশনে যেতে পারি, হুম। আমরা রংপুরের আম যদি আমরা 6 মাস যদি প্রিজার্ভেশনে যেতে পারি, কৃষকদের কি পরিমাণ বেনিফিট হবে চিন্তা করেন। একটা ফুড প্রসেসিং একটা আমাদের এখানে কোনো হিমাগার নাই, হুম। বা লিচু রাখার জন্য কোনো আমাদের এই হিমাগার নেই। হুম। কেউ ওটা চিন্তাও করে না। আপনি 6 মাস যদি হাড়িভাঙ্গা আম রেখে যদি মার্কেটে দেয়া যায়, ক্যান ইউ ইমাজিন কি পরিমাণ রেট আসবে? তো এটা নিয়ে আমাদের কাজ করা খুবই ইচ্ছা, যে আমরা কৃষিতে আবার এক্সপোর্ট আধুনিকতা। দিয়েও তো আমরা ইয়ে হ্যাঁ, করতে পারি। আমরা আমার যদি হাড়িভাঙ্গা আম তো এখনো ওই পরিমাণে এক্সপোর্ট হচ্ছে না। হ্যাঁ। হচ্ছে না। তো এটা নিয়ে আমাদের কাজ করা অনেক ইচ্ছা আছে। এবং আপনি জানেন এই যে হিংসা রাজনীতি বা আমাদের যে দারিদ্রতা, এই দারিদ্রতা যদি আমরা এখানে কৃষিকে যদি মডার্নাইজ করতে পারি, তাহলে দারিদ্রতা অনেকাংশেই কমে যাবে। আই হোপ সো। এটা যেরকম নিয়ে আমরা আমাদের কাজ ইসরায়েলের করতে দিকেই আছে। যদি তাকাই, তারা মরুভূমিতে কিভাবে তারা ফসল ফলাই রাইট, ফেলছে, রাইট, আর রাইট। আমাদের এখানে উর্বর মাটি থাকা সত্ত্বেও আমরা এরকম ধরনের কিছু বেনিফিট একদম পাচ্ছি সত্য। না। একদম আপনি খুব সুন্দর একটা কথা হুম। বলেছেন। সাহারা, আপনার হুম। ইসরায়েল হচ্ছে সাহারাতে ওরা সোনা ফলাচ্ছে এখন। হুম। পুরো ওয়ার্ল্ডকে ডমিনেট করছে। হুম। সেখানে আমাদের রংপুরের হচ্ছে মাটি হচ্ছে উর্বর, কিন্তু আমাদের ইকোনমি হচ্ছে সাহারা। আমাদের ইকোনমি রাইট। সাহারা। আপনি আমরা এবার একটা অনেক ভালো কথা বলছেন যে আসলে আমাদের ইকোনমি পুরাই সাহারা। একদম সাহারা মরুভূমি। হ্যাঁ। তো এই ইকোনমিকে যদি আমরা যদি এখানে যদি উর্বর করতে চাই, হুম। ডেফিনিটলি আমাদের এখানে যে প্রোডাক্টগুলো, আমাদের এখানে যে টাকা আমাদের আর্নিং হয়, এই টাকা যদি আমরা প্ল্যান করি যে এটা রিইউজ হবে আমাদের এখানে। হুম।
টাকা রোলিং হবে আমাদের এখানে। এখানে আমরা যেটা আমাদের এখান থেকে দেখেন টাকা আমরা ইনকাম করি, প্রোডাক্ট চলে যায় বাইরে, ভালো দাম পায় না, আমরা গভর্নমেন্টকে ভ্যাট ট্যাক্স দেই, ভ্যাট ট্যাক্স নিয়ে আবার গভর্নমেন্ট সেই টাকা নিয়ে চলে যায়। আমাদের কৃষি পণ্য ভাইয়া এখানে মানে প্রযুক্তি যদি ব্যবহার করা হয়, সেটা তো আমাদের দেখা যাবে যে ওই পরবর্তীতে আর বাহির থেকে রপ্তানি করতে হবে না, মানে দেখা যাবে রংপুর থেকেই বা উত্তর অঞ্চল থেকেই পুরো বাংলাদেশের খাদ্য বা কৃষিটা কভার করে ফেলবে, এরকম তো এক্স্যাক্টলি, হতে পারে। এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে তাই, যে আমাদের যদি এখানে জাস্ট কৃষির পণ্যগুলো আমরা এখানেই ওটাকে আমরা যদি মডিফাই করতে পারি, আদার্স প্রোডাক্টগুলোকে রূপান্তর করতে পারি। আপনি জানেন বাংলাদেশ থেকে অনেক প্রোডাক্ট বাইরে এক্সপোর্ট হয়, কৃষি বেস প্রোডাক্ট এক্সপোর্ট হয়। এবং আরও একটা বড় ব্যাপার যেটা কৃষির সঙ্গে সম্পৃক্ত, 7.2 ইউএস ডলারের, 7.2 ইউএস বিলিয়ন ডলারের মার্কেট হচ্ছে রংপুরে, সেটা হচ্ছে পেস্টিসাইড, কীটনাশক এবং হচ্ছে ফার্টিলাইজার। $7.2 বিলিয়ন। তো $7.2 বিলিয়ন পুরোটাই হচ্ছে এই বিজনেসটা করে অনেক বড় কোম্পানি, ঢাকা থেকে কোনো কোম্পানি এই এগ্রিকালচার বেস করে পেস্টিসাইড অথবা ফার্টিলাইজার নিয়ে রংপুরে কেউ কাজ করছে না। আমি এই ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাংকে একটি প্রজেক্ট প্রোফাইল সাবমিট করেছি, যে রংপুরের জন্য আমরা যদি বায়ো পেস্টিসাইড এবং বায়ো ফার্টিলাইজার নিয়ে কাজ করতে পারি, এখানে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপলের হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এবং এই যেই ফার্টিলাইজার বা পেস্টিসাইডগুলো বাইরে থেকে আসে, সেটা আমরা রংপুর থেকে আমরা সাপ্লাই দিতে পারবো। নাম্বার 3 লাস্ট আর কি, এটা কি মনে হয়? নাম্বার থ্রি হচ্ছে আমাদের রংপুরের, আপনি জানেন যে আমাদের যে মহিলারা রয়েছে, মহিলাদের কর্মসংস্থান আমাদের রংপুরের মহিলা বা মায়েরা, আমাদের বোনদের আপনি দেখবেন সকালে ঘুম থেকে সবার আগে উঠে সবার শেষে শুতে যায়। সারাদিন তারা কি করে? সারাদিন ওদের কাজ হচ্ছে রান্না করা। গার্মেন্টসে যদি আমরা তাকাই, ম্যাক্সিমাম কিন্তু উত্তর অঞ্চলের মহিলারাই আমাদের গার্মেন্টস সেক্টরটাকে মানে তুলে ধরছে বা তাদের কারণে টিকে আছে। তো এই জিনিসটাও তো আমাদের দেখা যাচ্ছে উত্তর অঞ্চলে একটা গার্মেন্টস পর্যন্ত নাই। ওই জিনিসগুলো যদি এখানে হয়, তখন কিন্তু আমাদের মহিলাদেরকেও আর ওইদিকে যেতে হবে না। এই ব্যাপারেও কেউ কিন্তু কোনো উদ্যোগ নেয় না। একদম সত্য কথা। গার্মেন্টস শিল্পটা আমাদের এখানে কেন হয়ে ওঠেনি? গার্মেন্টস আসলে কি, আমরা যদিও দেখি এটা পুরোপুরি হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, বাট অ্যাকচুয়ালি আপনার কিন্তু তৈরি করে র মেটেরিয়ালস পুরোপুরি করতে হয় ইম্পোর্ট। আপনার র মেটেরিয়ালস নিয়ে আসতে হয় বাইরে থেকে, আপনার এই সুতা নিয়ে আসতে হয় বাইরে থেকে, বাটন নিয়ে আসতে হয়, এটা নিয়ে আসতে হয়, সেটা নিয়ে আসতে হয়, তারপরে এখানে ফিটিং করে আর তারপর আবার এক্সপোর্ট করে। তো প্রথমে আপনি ইম্পোর্ট করতে এক্সপোর্ট করেন। তো এই জিনিসটা যেহেতু চিটাগাং পোর্ট বেস, ওই জন্য এই গার্মেন্টস শিল্পটা কস্টিংটা আমাদের বেশি এদিকে পড়ে একটা যাবে। কস্টিং বেড়ে যাবে। আমরা কৃষি ভিত্তিক যদি ইন্ডাস্ট্রি করতে পারি, যারা আজকে গার্মেন্টসের জন্য জাস্ট এখানে আমাদের এমপ্লয়মেন্টের সুযোগ না থাকার জন্য ঢাকায় গার্মেন্টসে কাজ করতে যায়, হুম। সেখানে আমরা যদি এখানে কৃষি ভিত্তিক কাজগুলো তারা কৃষি বেশি করে ঢাকামুখী না হয়ে রংপুরের দিকে রংপুর থেকে এগোতে যাবে। হবে এবং দেখা গেছে যে কুটির শিল্প এটা কিন্তু ডেফিনেটলি, অনেক বড় বড় একটা আসলে ফ্যাক্ট হচ্ছে কি, রংপুর আপনি জানেন এটা 100% অ্যাগ্রো বেস এরিয়া। এরিয়া, রাইট। তাই যে অ্যাগ্রোকে যদি আমরা এখানে মডার্নাইজ করতে পারি, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি করতে পারি, যত বেশি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি করতে পারবো, এটা তত ভালো করতে পারবে। আমি শুরু থেকে একটা আন্দোলনের সাথে খুব সম্পৃক্ত ছিলাম, সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। তো এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যদি হয়, আসলেই যদি সরকার শেষ পর্যন্ত করে, আপনি জানেন এখানে কত বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে। হয়তো ওই ঢাকায় যেয়ে তাকে আর লেবারি করতে হবে না, অনেক মানুষ এখানে এনগেজ হবে। এবং কৃষিতেও একটা অনেক বড় পরিবর্তন। তো সর্বশেষ আপনার নতুন যারা ভোটার আছে প্লাস পুরাতন যারা ভুল করেই যাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু একটা বলতেন। হ্যাঁ, ডেফিনিটলি বলবো। সেটা হলো যে আপনারা রংপুরবাসীকে আমি অনুরোধ করব যে আপনারা আমাকে ভোট দিতে হবে এটা না। আপনারা ভোট দিবেন। এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এটা হচ্ছে এখন পরিবর্তনের সময়। একদম পরিবর্তনের সময়। বাংলাদেশে 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে, এটা বাংলাদেশের 20 কোটি মানুষ হয়তো কল্পনাও করতে পারেনি। এই গণ উদ্যোগনের স্টেক আমরা এনসিপি, এটা আমি কখনোই বলবো না। এই গণ উদ্যোগনের স্টেক হোল্ডার হচ্ছে বাংলাদেশের 20 কোটি মানুষ, যার জন্য এত বড় গণ উদ্যোগন সম্ভব হয়েছে। তবে আপনাদেরকে এইটা আমি গ্যারান্টি দিতে পারবো, এনসিপির জন্ম গণ উদ্যোগন থেকে। আমরা এখান থেকে বাংলাদেশের প্রতিটি মানুষের তাদের যে মৌলিক চাহিদা, বাংলাদেশের প্রতিটি মানুষের ভাতের জন্য রাজনীতি করতে হবে না, মানুষের ভালো জীবনের জন্য রাজনীতির গ্যারান্টি আমরা দিব, এবং ভালো জীবন যাপন করার গ্যারান্টি আমরা দিব। সেক্ষেত্রে আমাকে যদি আপনার মনে হয় যে আমরা ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো, অবশ্যই আমি ভোট চাইবো না, আপনাদের দোয়া চাই। ধন্যবাদ ভাই আমাদের সাথে আসার জন্য ধন্যবাদ আপনাকে। আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ।